শুভ্রের মনে দুষ্ট একটা ইচ্ছে জাগতেই শুভ্র হিয়ার কোমরে থেকে হাতটা হালকা সরিয়ে আনল। হিয়া ব্যালেন্স হারিয়ে আরও সামনে ঝুঁকে আসতেই শুভ্রের সাথে হিয়ার ঠোঁট মিলে গেল। হিয়ার কাছে পুরো বিষয়টা অপ্রত্যাশিত হলেও শুভ্রের কাছে এটাই প্রত্যাশিত ছিল। কয়েক মুহূর্তের জন্যে হিয়া থমকে গেল। শুভ্রের চোখে চোখে পড়তেই পরক্ষণে সে শুভ্রের কাঁধ থেকে দুহাত সরিয়ে নিজেও সরে এল। হিয়া লজ্জায় লাল হয়ে গেছে। এটা কি হলো একটু আগে? যতবার চিন্তা করছে ততবার যেন নতুন করে সবটা অনুভব করছে সে। এইসবের মাঝে শুভ্র নির্বিকার দৃষ্টিতে হিয়ার লজ্জায় রক্তিম চেহারাটা উপভোগ করছে। হিয়া অনেক কষ্টে নিজেকে বুঝিয়ে শান্ত করল যে এইটা একটা অ্যাক্সিডেন্ট, শুধু অ্যাক্সিডেন্ট। তার মধ্যেই শুভ্র হঠাৎ হিয়ার কোমর জড়িয়ে টেবিল থেকে নিচে নামিয়ে দিতেই আবারও কেঁপে উঠল হিয়া। নিচে নামতেই কোমর থেকে শুভ্রের হাত সরিয়ে অনেকটা দূরে সরে দাঁড়াল সে। কি করবে, কি বলবে কিছুই বুঝতে পারছে না হিয়া। মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে তার। শুভ্র নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে বলল, লাফালাফি একটু কম করতে পারো না? হিয়া লজ্জায় আরও লাল হয়ে গেল। এখন তার সত্যি মনে হচ্ছে এইটা তার ভুল। কি করে এমন একটা ভুল করল সে? শুভ্রকে নিজের মুখ আর কোনোদিন দেখাবে না সে। ইস কি লজ্জা! শুভ্র পকেটে দুই হাত ভরে হাঁটছে। হিয়া তার কিছুটা সামনে জড়সড় হয়ে হাঁটছে। হাত দুটো সামনে এনে মুষ্টিবদ্ধ করে রেখেছে। নিজেকে অদৃশ্য চাদরে মুড়িয়ে যদি লুকিয়ে ফেলা যেত, খুব ভালো হতো। সবাই রীতিমতো ব্যস্ত হয়ে ওদের খুঁজে বেড়াচ্ছে। রায়হান তখন থেকে ছুটছে। হিয়াকে দেখে হাঁপাতে হাঁপাতে এগিয়ে এলো রায়হান, তারপর সামনে এসে থামল। দুই হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, কোথায় গিয়েছিলে তুমি? হিয়া চোখ পিট পিট করে তাকাল। হিয়া কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে শুভ্র বলল, আমার সাথে ছিল। হিয়া সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে শুভ্রের দিকে তাকাল। লোকটা কি আজ তাকে বদনাম করে ছাড়বে? রায়হান ভ্রু কুঁচকে শুভ্রের দিকে তাকিয়ে আছে। শুভ্রের কথাটা কেমন যেন লাগল তার কাছে। শুভ্র এগিয়ে এসে হিয়ার পাশে দাঁড়াল। রায়হান হিয়ার দিকে তাকিয়ে আবার প্রশ্ন করল, কোথায় গিয়েছিলে তোমরা? হিয়ার প্রচণ্ড অস্বস্তি হল, কি শুরু করেছে এরা? শুভ্রের কাছাকাছি থাকতেও তার লজ্জা লাগছে। হিয়া কোনো কথা না বলে হনহনিয়ে সামনে হেঁটে দিবার কাছে চলে এলো। শুভ্র আর রায়হান একে অপরের দিকে তাকিয়ে আছে। রায়হান তৃতীয়বারের মতো প্রশ্ন করল, কোথায় ছিলি তোরা? দ্যাটস নান অফ ইউর বিজনেস, ভ্রু কুঁচকে বলল শুভ্র। চোখে তার তীক্ষ্ণ দৃষ্টি। রায়হান শুভ্রের এমন ব্যবহারে রীতিমতো অবাক হয়ে বলল, হোয়াট ননসেন্স? অ্যাম গোয়িং টু ম্যারি হার। আর তুই আমাকে বলিস এইটা আমার বিষয় না? তুই এইভাবে কথা বলছিস কেন? শুভ্র তাচ্ছিল্যের সঙ্গে হাসল, তারপর বলল, এভাবে কেন বলছি সেটা খুব তাড়াতাড়ি তুই বুঝতে পারবি। বলেই শুভ্র রায়হানকে পাশ কাটিয়ে চলে গেল। শুভ্রের এমন ব্যবহারের কারণ রায়হান ঠিক ধরতে পারছে না। খুব অদ্ভুত লাগছে সত্যি, কিন্তু রাগও হচ্ছে প্রচুর। রায়হানের মনে ক্ষীণ এক সন্দেহ জাগল। তার মা যখন হিয়াকে বিয়ের কথা বলেছিল, রায়হান সময় চেয়েছে কিছুদিন। কারণ হিয়াকে সে নিজের মনের কথা বলতে চায়, কিন্তু তার আগে হিয়ার মনের কথাও তার জানা দরকার। রায়হান বাড়ি ফিরে সোজা নিজের মায়ের ঘরে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের আয়োজন করতে বলল। এত রাতে ছেলের মুখে বিয়ের কথা শুনে তিনি কিছুটা চমকালেন। এতকাল বিয়ে করতে চায়নি, হঠাৎ এতই বিয়ে করতে ইচ্ছে হলো যে এত রাতে এসে বলছে তাড়াতাড়ি বিয়ের আয়োজন করতে। সকালে উঠে রবিউল সাহেব এমন একটা পরিস্থিতির শিকার হবেন ভাবতে পারেননি। হঠাৎ করেই তার বোন উঠে পড়ে লেগেছে বিয়ের আয়োজন করতে। হিয়ার মামাকে ফোন করাতে ব্যতিব্যস্ত করে তুলেছেন।
হিয়ার মামা এমন একটা খবর শুনলে কি মনে করবে সেটা ভেবেই রবিউল সাহেব কিছু বলছেন না। নিজের বোনকে ম্যানেজ করছেন নানা রকমে। হিয়া আর শুভ্রের বিয়ের কথাটা জানানো বাকি। বোনকে শান্ত করতে কথাটা বলেই দিল রবিউল সাহেব। হিয়া আর শুভ্রের বিয়ে হয়েছে কথাটা শুনে ঘণ্টা খানেক চুপ থেকে আবার রেগে উঠে বললেন, বিয়ে কিসের বিয়ে? আলাদা আলাদা থাকে এইটা কোনো বিয়ে হলো নাকি? কবে না কবে ডিভোর্স হবে ততদিন অপেক্ষা করবে আমার ছেলে? শোন, তুই জলদি লয়ার সাথে কথা বল। দুদিনেই ডিভোর্সের ব্যবস্থা হবে, যত টাকা লাগে আমি দিব। সব ক্ষেত্রেই তার বোনের এমন বাড়াবাড়ি। তবে মনটা খারাপ না তার বোনের, হিয়াকে যত্নেই রাখবে যদি হিয়া তার বউ হয়। এ বাড়ির মানুষগুলোর মতন ওকে হেলাফেলা করবে না। নিজের বলা কথায় নিজেই এত বাজেভাবে ফেঁসে যাবেন রবিউল সাহেব চিন্তাও করতে পারেননি। কি বলে হিয়ার মামাকে বুঝো দিবেন? সেই লোকটাকে মুখ দেখাবেন বা কি করে? সাহারা খাতুন ভেবেই রেখেছেন এই নাটক তিনি বেশিদিন চলতে দিবেন না। তার ছেলের সংসার তিনি ভাঙতে দিবেন না। রাবেয়া আক্তার বেশি বাড়াবাড়ি করলে কাজী ডেকে দরকার প্রয়োজনে হিয়া আর শুভ্রের আবার বিয়ে দিয়ে দিবেন। তখন এই বিয়ে সবাইকে মানতে হবে। লোকে শুনলে কি বলবে, এইটা কি সিনেমা? সিনেমাতেও এত নাটক হয় না। আর এরা ভাই বোন যা শুরু করেছে, যাকে নিয়ে এত কিছু, সে গালে হাত দিয়ে কলেজে ধর্ম স্যারের কথা শুনছে। ক্লাস শেষের বেল পড়তেই হাসান স্যার চলে গেল। দিবা হিয়ার এমন হাল দেখে বলল, কি রে, কি হয়েছে তোর? হিয়ার ভীষণ লজ্জা লাগছে। কালকের ঘটনা তো হলোই, সকালে শুভ্রকে স্বপ্নে দেখছে সে। সেই স্বপ্ন কাউকে বলার মতন না। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে হিয়ার। কালকে হঠাৎ কোথায় হারিয়ে গেছে জানতে চাইলে হিয়া অনেক কিছু বলে সবাইকে বুঝো দিয়েছে। কিন্তু সত্যিটা দিবা থেকে আর লুকিয়ে রাখতে পারল না সে। নিচু স্বরে আস্তে আস্তে দিবার কানে কানে বলতেই দিবা রসগোল্লার মতন চোখ করে বলল, কি? তুই আর শুভ্র ভাইয়া? এই তুই আমাকে আগে বলবি না? আমি একটা ছবি তুলে আমার বোনটাকে দেখতাম। হিয়া আর চোখে তাকিয়ে বলল, আগে বলবো মানে? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? দিবা কান্নার ভান করে বলল, আমার বিয়ে হবে কবে? একটা জামাই পেলে আমিও রোমাঞ্চ করতে পারতাম। ওই চশমিশ বিলাইটা তো আমাকে দেখলেই উল্টো দিকে হাঁটা দেয়। ভাল লাগে না। তুই এখনো ওই বিলাইয়ের পিছনে আছিস? হিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, ওই চশমিশ বিলাই ইভানকে তো আমি ছাড়ছি না। মুখ বাঁকিয়ে বলল দিবা। হিয়ার এবার সত্যি মনে হচ্ছে দিবার জন্যে একটা বর খুঁজতে হবে। বরের শোকে মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। বলেই হিয়া মনে মনে হাসল। ছুটির পর হিয়া নাচতে নাচতে বের হল। আজ বাড়ি গিয়ে ম্যারিকে সাথে নিয়ে গোসল করবে। ম্যারি এত কিউট। হিয়ার ইচ্ছে করে কলেজে তাকে সঙ্গে করে আনে। কিন্তু দারোয়ান তো ঢুকতেই দিবে না, আর প্রিন্সিপাল তো আছেই। হিয়া বের হয়ে গাড়ির সামনে এসে দেখে শুভ্র দাঁড়িয়ে আছে। হিয়া ঘন ঘন দুবার পলক ফেলল। কি যে হয়েছে তার? স্বপ্নেও শুভ্রকে দেখে ঠিক আছে তাই বলে যেখানে সেখানে দেখবে? ঠিক আছে, যেহেতু এইটা তার হেলসিনেশন, তাহলে লোকটাকে গিয়ে কিছু কথা শুনিয়ে দেই। বাস্তবে তো বলতে পারি না, স্বপ্নে তো আরও পারি না, হেলসিনেশনে পারতেই হবে। হিয়া হনহনিয়ে এগিয়ে এলো। ভ্রু কুঁচকে শুভ্রের সামনে কোমরে দুই হাত দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। শুভ্র হঠাৎ হিয়ার এমন আচরণ দেখে গম্ভীর দৃষ্টিতে তাকাল। হিয়া ভ্রু তুলে আবার নামিয়ে জিজ্ঞেস করল, কি সমস্যা আপনার? যেখানে যাই সেইখানে আপনি, বাড়িতে আপনি, ঘুমাতে গেলে স্বপ্নেও আপনি, কলেজে এসেছি এইখানেও আপনি। আর কত জ্বালাবেন আপনি আমাকে?
শুভ্র হিয়ার এমন আচরণে শুভ্র এদিক সেদিকে তাকাল। লোকজন তাকিয়ে আছে তাদের দিকে। মাথা কি খারাপ হয়ে গেছে তোমার? রাস্তায় কি শুরু করেছ? একটা ভ্রু তুলে বলল শুভ্র। হিয়ার রীতিমতো হা করে তাকিয়ে আছে। এর আগেও হেলোসিনেশনের সাথে সে ঝগড়া করেছে কিন্তু কখনো জবাব পায়নি। কিন্তু একি আজ দেখি কথাও বলছে। হিয়া শুভ্রের সামনে ঘন ঘন হাত নাড়ল। শুভ্র রাগী চোখে হিয়ার দিকে তাকাল। তারপর চারপাশে তাকাল। কলেজের ছেলে মেয়েরা রীতিমতো হাসাহাসি করছে। শুভ্র হিয়ার হাতটা ধরে নামিয়ে রাখতেই হিয়া চোখ ছানাবড়া করে ফেলল। তার মানে কি? তার সামনে শুভ্র দাঁড়িয়ে আছে। হিয়া দুবার চোখের পাতা ফেলে একটা ঢোক গিলে বলল, তার মানে আপনি সত্যি? হে হে, আমি তো বুঝিই নাই। শুভ্র নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে থেকে হিয়ার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দিয়ে বলল, আমি সত্যি। তোমার কোনো হেলোসিনেশন না, কিংবা তোমার রাতের বেলার স্বপ্ন না। শেষের কথাটা শুনেই হিয়ার গা শিউরে উঠল। হিয়া বিষয়টাকে কিভাবে ঢাকা দিবে সেটা মনে মনে সাজাতে লাগল। এর মাঝে সিটবেল্ট লাগাতে গিয়ে শুভ্র আরেকটু কাছে এসে হিয়ার চোখের দিকে তাকাতেই মাথায় সাজানো সব কথা ভুলে গেল, সাথে হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে গেল তার। শুভ্রের শীতল চাহনিতে ছটফট হিয়া একদম শান্ত হয়ে গেল। শুভ্র সেই দৃষ্টিতে চেয়ে থেকে নিচের ঠোঁট কামড়ে বলল, রাতের বেলায় আমাকে নিয়ে কি স্বপ্ন দেখো তুমি? হিয়া শুভ্রের থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকাল। কিছু যে বলবে গলা দিয়ে আওয়াজ পর্যন্ত বের হচ্ছে না তার। শুভ্র দৃষ্টি সরিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি রেখে বেরিয়ে এসে ড্রাইভিং সিটে বসল। হিয়া বাহিরে দৃষ্টি রেখে চুপচাপ বসে আছে। অন্যদিন গাড়িতে বসলে ঘুমে ঢলে পড়লেও আজ সে একদম সজাগ। শুভ্র এর মধ্যে বাড়ির দিকে যাবার রাস্তাটা পাশ কাটিয়ে অন্য মোড়ে ঢুকেছে। হিয়ার মনে প্রশ্ন তো জেগেছে, কিন্তু সে চুপচাপ। শুভ্রকে প্রশ্ন করতেও কেমন জানি ইতস্তত বোধ করছে সে। আচ্ছা, এর আগে তো কোনোদিন এই হিয়া এত ভাবেনি কোনো ছেলেকে নিয়ে। অথচ এখন কিনা প্রতিটা মুহূর্তে শুভ্রের চিন্তা তার মাথায়। হিয়া আর চোখে একবার শুভ্রের দিকে তাকাল। শুভ্রের দৃষ্টি সামনের দিকে স্থির। প্রশ্ন করার চিন্তা হিয়া মাথা থেকে দূর করল। যেখানে ইচ্ছে যাক, দিন শেষে বাড়ি পৌঁছালেই হল। শুভ্র গাড়ি থামাল শহর থেকে দূরে কোলাহলবিহীন নির্জন এক বিলের ধারে। বিলের একপাশে বিশাল খালি মাঠ। সেই মাঠের পাশ দিয়ে রাস্তা। শুভ্র কোনো কিছু না বলেই গাড়ি থেকে নামল। তারপর ঘুরে এসে হিয়ার পাশের দরজাটা খুলে ঝুঁকে এসে বলল, সিট বেল্ট কি নিজে খুলবে নাকি আমায় খুলে দিতে হবে? হিয়া রীতিমতো হকচকিয়ে তাকাল। শুভ্র চোখে হাসছে। হিয়া চটজলদি সিট বেল্ট খুলতেই শুভ্র গাড়ির সামনে থেকে সরে দাঁড়াল। হিয়া গাড়ি থেকে বেরিয়ে এমন মনোরম দৃশ্য দেখবে কল্পনাও করেনি। কি সুন্দর জায়গাটা! হিয়া অবাক হয়ে চারিপাশ দেখতেই শুভ্র হিয়ার দিকে হাত বাড়িয়ে দিল। হিয়া পলক ফেলে শুভ্রের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকাল। শুভ্র কি তার হাত ধরতে চাইছে? হিয়া চোখ তুলে একবার শুভ্রের দিকে তাকাল। সঙ্গে সঙ্গে বুকের ভিতরটা ধুক করে উঠল তার। হিয়া হাত বাড়াতে গিয়ে সংকোচ বোধ করছে। শুভ্র পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজেই হাত বাড়িয়ে হিয়ার হাতটা ধরল। তারপর হাতটা শক্ত করে ধরে সামনে যেতে লাগল। কিছুদূর যেতেই চোখে পড়ল কয়েকটা জলকুটির। দেখেই হিয়ার চোখ মুখ আনন্দে ভরে গেল। জায়গাটা এত সুন্দর যে হিয়া সারাবেলা এই কুটিরে বসে কাটিয়ে দিতে পারবে। জায়গাটা শুভ্রের খুব পছন্দের। এত সুন্দর জায়গায় প্রচুর ভিড় থাকার কথা হলেও যারা এখানে আসে তারা কেমন জানি শান্ত হয়ে যায় প্রকৃতির এই রূপে। এই কুটিরে মাত্র একজন বৃদ্ধ আছে তাদের ছাড়া। হিয়া এতক্ষণ এদিক সেদিকে হেঁটে পুরো জায়গাটা সুন্দর করে দেখেছে।
এখন সে কুটিরে একপাশে দাঁড়িয়ে নীল আকাশের দিকে তাকিয়ে আছে। শুভ্র এগিয়ে এসে হিয়ার দুপাশে কুটিরের রেলিংয়ে হাত রেখে দাঁড়াল। তারপর হিয়ার কাছাকাছি এসে বলল, এইটা আমার প্রিয় একটা জায়গা। হিয়া শুভ্রের দিকে ঘাড় ঘুরিয়ে তাকাল। শুভ্র দৃষ্টিতে যে তার দিকেই স্থির ছিল। না তাকালে হয়তো সে বুঝতে পারত না। এবার চেষ্টা করেও হিয়া চোখ ফিরাতে পারল না শুভ্রের সে দৃষ্টি থেকে। নেশার মতন তাকে গ্রাস করেছে সে দৃষ্টি। হিয়া শুভ্রের দিকে তাকিয়েই বলল, অনেক সুন্দর জায়গাটা, কিন্তু আপনি আমাকে এইখানে এনেছেন কেন? খুব সাহস করে প্রশ্ন করল হিয়া। শুভ্র মুখটা আরেকটু এগিয়ে আনতেই দূরত্ব যেন একেবারে কমে গেল। শুভ্রের নিঃশ্বাস আছড়ে পড়ছে হিয়ার ঘাড়ে আর গলায়। শুভ্রকে নিজের এত কাছে আবিষ্কার করেও হিয়া নড়তে পারল না। গোধূলির এই হলদে আভায় কেন জানি শুভ্রের গাল ছুঁয়ে দিতে ইচ্ছে করছে তার। সেই নেশা আরও গভীরভাবে প্রকাশ পাচ্ছে শুভ্রের চোখে। শুভ্র ঘোর লাগা কণ্ঠে বলল, তুমি একমাত্র যাকে আমি এই জায়গায় এনেছি। কথাটা যেন হিয়াকে একদম অবশ করে ফেলেছে। শুভ্রের চোখের ভাষা যেন সে পড়তে পারছে। শুভ্রের এই ঘোর থেকে বেরিয়ে আসা দরকার, কিন্তু কিছুতেই সে তা পড়ছে না। হয়তো সে চাইছেও না। শুভ্র এগিয়ে এসে হিয়া ঠোঁট স্পর্শ করার আগে সেই বৃদ্ধ লোকটা হালকা কাশির আওয়াজ করল। এতে হিয়ার ঘোর ভাঙল। চোখ বড় বড় করে মুখ ঘুরিয়ে ফেলল সে। হিয়া লজ্জায় লাল হয়ে গেছে। এমন একটা জায়গায় সবার সামনে কি করতে যাচ্ছিল? শুভ্র ভ্রু কুঁচকে বৃদ্ধ লোকটার দিকে একবার তাকাল। লোকটা মিট মিট করে হাসছে। হিয়া রীতিমতো শুভ্রের হাতের নিচে দিয়ে বেরিয়ে অন্যদিকে এসে দাঁড়াল। ফেরার সময় হিয়া কোনো কথা বলল না। সবটা সময়ে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। তবে শুভ্রের বলা শেষ কথাটা ভাবতেই ভালো লাগছে তার। হিয়া গাড়ি থেকে নেমে দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকে বাতি জ্বেলে দিতেই বড় রকমের একটা শক খেল সে। রীতিমতো চিৎকার করতে গিয়েও নিজেকে থামিয়ে নিল হিয়া। রায়হান ম্যারিকে কোলে করে টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। হিয়াকে এমন চমকে উঠতে দেখে বলল, রিল্যাক্স, ভয় পেও না, আপনি তো আসলেই একটা এলিয়েন। এভাবে হুটহাট সামনে আসেন কেন? ভয়ার্ত গলায় বলল হিয়া। এলিয়েন? বাহ, নামটা তো সুন্দর। তোমার চয়েস অফ ওয়ার্ড অনেক ভালো, বলেই হাসল সে। হিয়া হা করে তাকিয়ে আছে। তারপর নিজেকে শান্ত করে বলল, আপনি এই অন্ধকার রুমে কি করছিলেন? কিছুই না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আর আমার অন্ধকার একটু বেশি পছন্দ। বলতে বলতে এগিয়ে এলো রায়হান। আমার জন্যে? কেন? অবাক হয়ে জিজ্ঞেস করল হিয়া। তোমার সাথে কিছু কথা বলার ছিল। বাকিটা বলার আগেই শুভ্র দরজার পাশে এসে দাঁড়াল। দেখে তো মনে হচ্ছে এক্ষুনি বাহির থেকে এসেছে। রায়হান শুভ্র দিকে তাকিয়ে রক্তিম চোখে বলল, তোমরা দুজন কি একসাথে ফিরলে? রায়হানের প্রশ্নে হিয়া পিছনে তাকাল। পিছনে শুভ্রকে দেখে বেশ অপ্রস্তুত হয়ে গেল সে। হিয়া কিছু বলার আগেই শুভ্র রায়হানের উদ্দেশ্যে বলল, অ্যাকচুয়ালি আমি তোকেই খুঁজছিলাম। তোর সাথে আমার কথা আছে। আমার রুমে আয়। কিন্তু আমি এখন হিয়ার কাছে এসেছি। তোর কথা না হয় পরেই শুনলাম। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল রায়হান। শুভ্রের রাগ হল প্রচুর, শুধু হিয়া আছে বলে সে রাগটা দমিয়ে রেখেছে। হিয়া নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। এরা কি এমন গম্ভীরভাবেই একে অপরের সাথে কথা বলে? এদের এই ঘর থেকে বিদেয় করা লাগবে। এদের এমন রোবটিক কথা শোনার বিন্দু মাত্র ইচ্ছে নেই তার। হিয়া এদিক সেদিকে তাকিয়ে বলল, আপনারা দুজনেই এখন নিজ নিজ রুমে চলে যান। আমি ফ্রেশ হব।
কথাটা বলে শেষ করার আগেই শুভ্র কঠিন দৃষ্টিতে রায়হানের দিকে তাকিয়ে বেরিয়ে গেল। হিয়া কথাটা শেষ করে পিছনে তাকিয়ে দেখল শুভ্র নেই। রায়হান হালকা হেসে সহজ গলায় বলল, আচ্ছা, তাহলে তুমি ফ্রি হলে আসব। তবে একটু ডিস্টার্ব করি। ম্যারিকে রেখে যাই তোমার কাছে। হিয়া খুশি হয়ে গেল। ছুটে এসে হাত বাড়িয়ে ম্যারিকে কোলে নিয়ে নিল। রায়হান কয়েক সেকেন্ড হিয়ার দিকে তাকিয়ে থেকে চলে গেল। রায়হান চলে যেতেই হিয়ার নিজের রুমের দরজা আটকে দিল। তারপর ম্যারিকে সাথে করে শাওয়ারে ঢুকল। রাতে শুভ্র রায়হানের ঘরে এলো। রায়হান কাউচে বসে ভিডিও গেম খেলছিল। শুভ্রকে দেখে বলল, বাহ, সূর্য কোনো দিকে অস্ত গিয়েছে? তুই আমার ঘরে? দৃষ্টি তার গেমের দিকে। শুভ্র ঘরে এসেই টিভিটা বন্ধ করে দিল। সঙ্গে সঙ্গে রায়হান ভ্রু কুঁচকে তাকাল। শুভ্র টিভির সামনে পকেটে হাত ভরে দাঁড়াল। রায়হান বিরক্তির সুরে বলল, তুই এটা কি করলি? শুভ্র রায়হানের প্রশ্ন সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, বল শুনি তোর ইম্পর্টেন্ট কথা। না হলে তো আমাকে গেমটাও খেলতে দিবি না। কাউচে গা এলিয়ে দিয়ে বলল রায়হান। শুভ্র গম্ভীর গলায় বলল, সবটা জেনেও তোর আর ফুফুর এমন ছেলে মানুষের মনে কি? রায়হান তাচ্ছিল্যের সঙ্গে হাসল। তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি আর আমার মা কি এমন ছেলেমানুষি করেছি যে তুই এতটা বিরক্ত? একদম না বোঝার ভান করবি না। হিয়ার সাথে আমার বিয়ে হয়েছে জেনেও এমন পাগলামির মানে কি? কঠিন গলায় বলল শুভ্র। আচ্ছা, এই ব্যাপার। বিয়েটা তো তোরা দুজনেই বাধ্য হয়ে করেছিস। তুই তো হিয়াকে বউ বলে মেনেও নিবি না বলেছিস। আলাদা আলাদা ঘরে থাকিস। তারপর ও আমাকে এই প্রশ্নটা করা কি তোর পাগলামি না? তীক্ষ্ণ দৃষ্টিতে বলল রায়হান। শুভ্র আবারও কঠিন গলায় বলল, সেটা আমাদের পার্সোনাল ম্যাটার। তুই কেন ইন্টারফেয়ার করবি? রায়হান শুভ্রের দিকে কিছুটা এগিয়ে এসে জোর গলায় বলল, অবশ্যই করব। বিকজ আই লাভ হার। আই এক্সট্রিমলি। বাকিটা বলার আগেই শুভ্র রায়হানের কলার চেপে ধরল। বিস্ফোরিত কণ্ঠে বলল, শাট আপ রায়হান। জাস্ট শাট আপ। তুই যা করছিস এর ফল কিন্তু ভালো হবে না। রায়হান কলার থেকে শুভ্রের হাত সরিয়ে দিয়ে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, ফল যেটাই হোক, এত সহজে তো আমি হাল ছাড়ছি না। ডিভোর্স পেপার রেডি হচ্ছে ডাক্তার সাহেব। তোর বাবাই সবটা করছে। গুটি কিন্তু ওনার হাতে, আমি তো শুধু বিয়েটা এগিয়ে এনেছি। থার্ড সিট। শুভ্র হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। নিজেকে কথা সম্ভব সামলানোর চেষ্টা করছে। শুভ্র চোয়াল শক্ত করে বলল, জাস্ট স্টপ টকিং ননসেন্স। ইউ আর ডে ড্রিমিং। নো, দিস ইজ রিয়ালিটি ব্রো। জাস্ট ভাব হিয়া তোর বাবাকে কতটা শ্রদ্ধা করে। তোর বাবা যা বলবে হিয়া কিন্তু সেটাই করবে। আসলে ফল্টটা কার বলতো? তোর। তুই ওকে অবহেলা করেছিস। হিয়া নিশ্চয়ই তোর কাছে থাকতে চাইবে না মামার কথার বাইরে গিয়ে। নাও ইউর টাইম ইজ ওভার মিস্টার শুভ্রনীল আহমেদ। তুই যে আকাশ কুসুম চিন্তা করে আছিস না, এইসবের কিছুই হবে না। আই গ্যারান্টি ইউ, ইউ আর মেসিং উইথ দ্য রং পারসন। কঠিন গলায় বলেই শুভ্র ঘর থেকে বেরিয়ে গেল। আর কিছুক্ষণ রায়হানের সামনে থাকলে হয়তো শুভ্রের হাত উঠে যেত। তার বাবা কেন যে এইসব সাড়া দিচ্ছে সেটাই সে বুঝতে পারছে না। শুভ্র রেগে নিজের বাবার ঘরে ঢুকল। রবিউল সাহেব সবে নিজের ঘুমের ওষুধ খাচ্ছেন। একপাশে সাহারা খাতুন কাপড় ভাঁজ করছেন। শুভ্র ঘরে ঢুকেই বলল, বাবা তুমি কি শুরু করেছ? তুমি তোমার বোন আর বোনের ছেলে কি পাগল হয়ে গেছ? সাহারা খাতুন আর রবিউল সাহেব চমকে তাকালেন।
রবিউল সাহেব মনে মনে হাসলেন। এতক্ষণে তার ছেলের টনক নড়েছে। রবিউল সাহেব ঠিক কি করবেন সেটা তিনি খুব ভালো করেই জানেন। হিয়ার মতের বিরুদ্ধে কিছুই হবে না। ততক্ষণ যে যত পারে আকাশ কুসুম চিন্তা করে লাফালাফি করুক। তার কি? যে মহিলা তাকে বারণ করেছে এই বিয়েটা যেন কেউ না জানে, অথচ সে এখন মুখ কালো করে আছে। করুক মুখ কালো। সবার একটা শিক্ষা হওয়া দরকার। তবে জলটা হিয়ার মামার কাছে পৌঁছানোর আগেই এসব বন্ধ করা দরকার। চিন্তা তো হয় এই ছেলেটাকে নিয়ে, রেগে গিয়ে আবার কি করে। থাক করুক, এখন খুব মেজাজ দেখাতে রুমে এসেছে। রবিউল সাহেব ঠিক করে নিয়েছেন এইসবের পর হয়তো এই বিয়ে টিকবে নয়তো ভাঙবে। এই যন্ত্রণা তার আর ভালো লাগছে না। তোমার এত সমস্যা কেন হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। কথা বাড়িয়ে লাভ নেই, যাও ঘুমাও, নির্বিকার ভঙ্গিতে বললেন রবিউল সাহেব। তার মানে এইসবে তোমার সায় আছে? আমার শুধু এইটাই জানবার ছিল। তুমি ভুলে যেও না আমি কিন্তু তোমারই ছেলে। যা হবে তার জন্যে প্রস্তুত থেকো। বলেই শুভ্র বেরিয়ে গেল। রবিউল সাহেব গাছাড়া ভাব নিয়ে চেয়ার থেকে উঠে বিছানায় শুতে এলেন। সাহারা খাতুন আর চোখে সবটা দেখছেন। রীতিমতো গা জ্বালা করছে তার। এমন মানুষ সে তার জীবনে দেখেনি। রবিউল সাহেব হিয়ার ঘরে এলেন। হিয়ার ঘরের বাইরে দাঁড়িয়ে দরজার নক করলেন। যাকে নিয়ে এত কিছু তাকে তো সবটা জানাতে হবে। হিয়া পড়ার টেবিলে বসেছিল। দরজায় টোকা পড়তেই সে পিছনে ফিরে রবিউল সাহেবকে দেখে এগিয়ে এসে রবিউল সাহেবকে এনে ঘরে বসাল। রবিউল সাহেব পড়ার টেবিলের দিকে তাকিয়ে বলল, পড়ছিলি বুঝি? ডিস্টার্ব করলাম নাকি? না না, কিসের ডিস্টার্ব? সারাক্ষণ পড়তে কি আর ভালো লাগে? আচ্ছা, কিছু কথা বলতাম তোকে। কিভাবে যে শুরু করি? রবিউল সাহেব ইতস্তত বোধ করলেন। এত ভাবা লাগবে না। আমি না তোমার মেয়ে, তুমি বলো আমাকে। আমার বোন মানে তোর ফুফু। এতটুকু বলেই তিনি থামলেন। হ্যাঁ, কি হয়েছে ফুফুর? চিন্তিত হয়ে প্রশ্ন করল হিয়া। রবিউল সাহেব সবকিছু খুলে বললেন। হিয়া প্রথমে ঠিক বুঝল না। রবিউল সাহেব সবটা বুঝিয়ে বলতেই হিয়া রীতিমতো চমকাল। এত কিছু হয়ে গেল অথচ সে কিছুই জানে না। হিয়া করুণ দৃষ্টিতে রবিউল সাহেবের দিকে তাকাল। কি বলবে সে কিছুই বুঝতে পারছে না। রবিউল সাহেব হিয়ার এমন অবস্থা দেখে বললেন, এত চিন্তা করতে হবে না। তোর ইচ্ছার বিরুদ্ধে কিছু হবে না। এই বিয়েতে তুই রাজি থাকলে তবেই হবে। আর রইল ডিভোর্স, সেইটা তো একদিন হবার কথাই ছিল। বলেই তিনি থামলেন। হিয়া গভীর চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, এই সব আমার ভালো লাগছে না। এগুলো কি বন্ধ করা যায় না? এই বিয়েটা আমি করতে চাই না। তাহলে তো হয়েই গেল। কিন্তু তোকে একটা কষ্ট করতে হবে। এই কথাটা নিজের মুখে রায়হানকে বলতে হবে। রায়হান বিয়ে থেকে সরে এলেই তোর ফুফু শান্ত হবে। হিয়া সবটা শুনে ভাবনায় পড়ে গেল। এই কঠিন কাজটা তাকেই কেন করতে হবে? হিয়া ভয়ার্ত গলায় বলল, আমাকেই বলতে হবে? হ্যাঁ, তোকেই বলতে হবে। আর ডিভোর্সের কি করব? বলেই হিয়ার দিকে তাকাল। হিয়া রীতিমতো চিন্তার গভীর সাগরে পড়ে গেল। কোনো দ্বিধায় পড়ল সে। হিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না। হিয়ার মধ্যে কেন অনুভূতি কাজ করছে না কেন জানি। যা হবার হবে। বেশি ভাবতেও পারছে না। ভাবতে গেলেই কেমন অদ্ভুত খারাপ লাগা কাজ করছে। হারিয়ে ফেলার ভয় তার নেই, কিন্তু তাও কেন এমন লাগছে। হিয়া চুপ করে রইল।
রবিউল সাহেব আর কিছু বললেন না। হিয়ার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। হিয়া নিশ্চুপে বসে রইল। ডিভোর্স হলে কি হবে? শুভ্র আবার বিয়ে করবে? এমনিতেও সে শুভ্রের বউ ছিল কবে। যা হবার হবে। সে আর ভাববে না। ভেবেও যে সে কিছু করতে পারবে তা তো না। সকালে ঘুম থেকে উঠে রাবেয়া ফুফুকে নিজের ঘরে দেখে বেশ চমকাল। উনি এই সকালে তার ঘরে কি করছেন? ম্যারিকে রায়হানের কাছ থেকে নিয়ে নিজের কাছে রেখেছে। ম্যারিকে খাটের পাশেই বিছানা করে ঘুমাতে দিয়েছিল হিয়া, কিন্তু ম্যারি উঠে হিয়ার মাথার কাছে নাচানাচি করছে। হিয়া চোখ ডলতে ডলতে উঠে বসল। কিছুক্ষণ পর পুরো ব্যাপারটা হিয়ার কাছে পরিষ্কার হল। ফুফু কিছু শাড়ি সঙ্গে করে এনেছেন। হিয়াকে শাড়িগুলো থেকে একটা পরতে হবে। কি যন্ত্রণা! রাবেয়া ফুফুর মতন এমন গম্ভীর প্রকৃতির মানুষ এমন ছেলে মানুষই কেন করছে তার সঠিক কারণ হিয়া বুঝতে পারছে না। হিয়া মলিন চোখে শাড়ি পরতে না জানার অক্ষমতা জানিয়ে ভেবেছিল বেঁচে যাবে। কিন্তু না, ফুফু নিজেই হিয়াকে শাড়ি পরিয়ে দিল। নিজের মুখে কিছু বলতেও পারছে না হিয়া। সকালে ঘুম থেকে উঠে এমনভাবে তাকে শাড়ি পরতে হবে কোনোদিন চিন্তাও করেনি সে। ফুফু ঘর থেকে বেরিয়ে যেতেই হিয়া যেন হাফ ছেড়ে বাঁচল। এই বিয়ে ভাঙতেই হবে। এই এলিয়েনটাকে সে কই পাবে? হিয়া ঘর থেকে বেরিয়ে এলো শাড়ি পরে। এলিয়েনটাকে কোথায় যে পাবে? রায়হানকে না পেয়ে হিয়া নিজের রুমে ফিরে যাচ্ছিল। শুভ্রের রুম পেরিয়ে যেতেই হিয়ার একটা ইচ্ছা জাগল মনে। হিয়া দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আস্তে করে দরজার পাশ থেকে ঘাড় কাত করে শুভ্রের রুমে উকি দিল। সে জানে শুভ্র তাকে দেখলেই রেগে উঠবে, কিন্তু সকাল সকাল শুভ্রকে রাগিয়ে দিতে খুব ইচ্ছে হল তার। শুভ্র টেবিলের থেকে সবেমাত্র নিজের চশমাটা নিয়ে চোখে পড়েছে, এর মাঝেই হিয়ার কাত করে থাকা মাথাটা তার চোখে পড়ল। হিয়ার দৃষ্টি বারান্দার দিকে। শুভ্র উঠে এসে একদম হিয়ার সামনে এসে দাঁড়াতেই হিয়া ভয় পেয়ে ছিটকে সরে দাঁড়াল। শুভ্র হিয়াকে দেখে ভ্রু কুঁচকে তাকাল। সাত সকালে এমন শাড়ি পরে ঘুর ঘুর করছে কেন এই মেয়ে? শুভ্র হিয়ার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বলল, এইভাবে বউ সেজে সকাল সকাল আমার ঘরে উকি মারছ কেন? বউ হতে ইচ্ছে করছে? হিয়া চোখ কপালে তুলে ঘন ঘন নাসূচক মাথা নেড়ে বলল, ভুল ভালো কথা বলবেন না। আমি তো ম্যারিকে খুঁজছিলাম। শুভ্র ভ্রু কুঁচকে তাকাল, তারপর বলল, শাড়ি পরেছ কেন? হিয়া উপহাসমূলক হেসে বলল, কিছু না, এমনি। ফুফু বলেছে পড়তে। এতটুকু বলতেই শুভ্র কঠিন দৃষ্টিতে তাকিয়ে রইল। হিয়ার ভয় লাগল, সে আমতা আমতা করে বলল, আমি যাই, আমার খুব খিদে পেয়েছে। ম্যারিকে দেখলে আমার রুমে যেতে বলবেন। বলেই কেটে পড়তে নিল। শুভ্র রাগী গলায় বলল, তোমার খরগোশ কি তোমার সাথে থেকে থেকে কথা বলাও শিখে গেছে? হিয়া চলে যেতে গিয়ে থামল, তারপর আর চোখে একবার তাকিয়ে বলল, ইশারা করে দিবেন তাহলেই হবে, ও বুঝে যাবে। শুভ্র কিছুক্ষণ কঠিন দৃষ্টিতে হিয়ার চলে যাওয়ার দিকে তাকাল। তারপর সজোরে ঘরের দরজা লাগিয়ে দিল। সিঁড়ি দিয়ে নেমে যেতেই সেই শব্দে হিয়া চোখ বড় বড় করে পিছনে তাকাল। এই লোকের রাগের চাপে কোনোদিন দরজাটা ভেঙে পড়ে। হিয়া রান্নাঘরে মোহনার সাথে কথা বলছিল। রায়হান একটা গাজর খেতে খেতে এগিয়ে আসল। তারপর মোহনার দিকে তাকিয়ে বলল, আপু, আমার বেবিকে দেখেছ? মোহনা ভ্রু কুঁচকে তাকাল। বদমাইশ ছেলে বলে কি? হিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, বেবি? আপনার বাচ্চা আছে? রায়হান হিয়ার দিকে খেয়াল করতেই হিয়ার পরনে শাড়ি দেখে বিমোহিত হয়ে গেল। মোহনা সজোরে পিঠে একটা থাপ্পড় দিয়ে বলল, আমি তোর বড় না? আমাকে তুই কি জিজ্ঞেস করিস? রায়হান পিঠের সে জায়গা ডলতে ডলতে বলল, আরে, আমি ম্যারির কথা জিজ্ঞেস করেছি।
হিয়া খিল খিল করে হেসে উঠে বলল, ও আমার ঘরে আছে। রায়হান হিয়ার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, তোমাকে কিন্তু শাড়িতে সুন্দর লাগে। বাচ্চা লাগে না। হিয়া রায়হানের এমন মন্তব্যে মোহনার সামনে বেশ অপ্রস্তুত হয়ে গেল। মোহনা আস্তে করে হিয়ার কানের কাছে এসে বলল, তোমার বরের মনে হয় অনেক হিংসে হচ্ছে। হিয়া ভ্রু কুঁচকে মোহনার দিকে তাকালো, তারপর ফিসফিসিয়ে বলল, কে বর? কার কথা বলছ? মোহনা ফ্রিজের দিকে ইশারা করতেই হিয়া আর চোখে তাকিয়ে দেখল শুভ্র কঠিন দৃষ্টিতে রায়হানের দিকে তাকিয়ে আছে। হিয়া মোহনার কানে কানে বলল, আমি তো ভুলেই গেছিলাম উনি আমার বর। বলেই হিয়া হেসে ফেলল। রায়হান মোহনা আর হিয়ার এমন ফিসফিস করে কথা বলার মাঝে বলল, আচ্ছা আমি ম্যারির কাছে গেলাম। তোমাদের ফিসফিসিয়ে কথা ততক্ষণে শেষ করো। এর মাঝে শুভ্র রেগে নিজের ঘরে চলে গেল। নিজের বাড়িটা এখন অসহ্যকর লাগছে। শুভ্র চলে যেতেই মোহনা বলল, তুমি রায়হানকে বলবে কখন? মোহনার প্রশ্নে হিয়া চিন্তিত গলায় বলল, বুঝতে পারছি না। কিভাবে বলবো? এই সব শেষ করো যত তাড়াতাড়ি পারো। ভাল লাগছে না আর। বিরক্তি প্রকাশ করে বলল মোহনা। হিয়া হ্যাঁ সূচক মাথা নাড়ল। আজকেই এই বিয়ের কথা শেষ করতে হবে। সন্ধ্যায় হিয়া ছাদে এসে দাঁড়িয়েছে। রায়হানকে কি বলবে সেটাই মাথায় গুছিয়ে নিচ্ছে। কি অপ্রীতিকর একটা অবস্থা। রায়হান ম্যারিকে কোলে করে ছাদে উঠল। আকাশটা আজ তারায় ভরা। রায়হান এগিয়ে এসে হিয়ার পাশে দাঁড়ালো, তারপর বলল, কি ব্যাপার? শুনলাম স্ট্রবেরি আমার খোঁজ করছে। হিয়া অন্যমনস্ক ছিল। রায়হানের কণ্ঠে পাশে তাকাতেই দেখল রায়হান রেলিংয়ে হাতের ভার দিয়ে দাঁড়িয়ে আছে। হিয়া ইতস্তত করে বলল, আমার আপনাকে কিছু বলার ছিল। রায়হান ম্যারিকে ছাদের ছেড়ে দিয়ে বলল, তোমার কথা শুনতাই তো আমি এসেছি। বলেই পলকহীন দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে রইল। হিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে এই বিয়েটা মানে আপনাকে আমি বিয়ে করতে চাই না। রায়হান নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে বলল, কারণটা কি জানতে পারি? হিয়া একবার রায়হানের দিয়ে তাকাল। তারপর এদিক সেদিকে তাকিয়ে বলল, আমি না সবটা হারিয়েছি। বাবা, মা, আমার ছোট ভাইটা সব হারিয়েছি। আমার জীবনে অনেক শূন্যতা ছিল। কিন্তু এই বাড়িতে আসার পর সেই শূন্যতা ধীরে ধীরে যেন হারিয়ে গেছে। আর বিয়ে নামক এই সম্পর্কটাতে আমি একবার জড়িয়েছি, দ্বিতীয়বার আর জড়াতে চাই না। আর নতুন কাউকেও নিজের জীবনে চাই না। আর যে তোমার জীবনে জড়াতে চায় তার কি হবে? সহজ গলায় প্রশ্ন করল রায়হান। মানে? ভ্রু কুঁচকে প্রশ্ন করল হিয়া। রায়হান সিরিয়াস হয়ে বলল, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। হিয়া বিস্ময় নিয়ে তাকাল। রায়হানের এমন ভাবহীনভাবে ভালোবাসার অভিব্যক্তি হিয়াকে বিস্ময়ের চরম পর্যায়ে নিয়ে গেল। কিছুক্ষণ নীরবতা থাকলেও রায়হান নীরবতা ভেঙে বলল, তুমি আমায় ভালোবাসো? হিয়া অবাক হয়ে তাকাল। রায়হান হঠাৎ এমন প্রশ্ন করছে কেন? হিয়া গম্ভীর গলায় বলল, না। শুভ্রকে ভালোবাসো? আবারও কঠিন গলায় বলল রায়হান। হিয়া দৃষ্টি সামনে রেখে অস্পষ্ট গলায় বলল, জানি না। রায়হান ব্যথিত সুরে হাসল, তারপর বলল, আমার আর শুভ্রের মধ্যে পার্থক্য শুধু একটা শব্দের। এই একটা শব্দের জন্যে আমি আজ হেরে গেলাম। হিয়া চুপ করে আছে। এই মুহূর্তে কি বলবে সে সেটা জানে না। এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে জানলে হয়তো সে আসত না। রায়হান নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আমি তাহলে একটাও সুযোগ পাচ্ছি না। বলেই দীর্ঘশ্বাস ফেলল। হিয়া শাড়ির আঁচল মুষ্টিবদ্ধ করে বলল, আপনি আমাকে যেই কথাটা বলেছেন সেটা আর কাউকে বলবেন না। আপনার কাছে অনুরোধ রইল।
রায়হান রহস্যময়ী হাসি হাসল, তারপর বলল, তোমাকে যে আমি ভালোবাসি এই কথাটা কেউ জানবে না, শুধু আমি আর আমার এই আকাশ জানবে। তারপর আকাশের নীল তারাটা দেখিয়ে বলল, তবে আজ থেকে আকাশের ওই নীল তারাটা আমার। হিয়া হকচকিয়ে তাকাল। নীল তারার কথা রায়হান কিভাবে জানে? রায়হানের তো এই গল্পটা জানার কথা না। হিয়া বিস্ময় নিয়ে বলল, আপনি কিভাবে? বাকিটা বলার আগেই রায়হান রহস্যময়ী হাসি দিয়ে চলে গেল। হিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। রায়হান সেদিন হিয়ার ঘরে হিয়ার জন্যে অপেক্ষা করতে গিয়ে হিয়ার ছোট্ট ডায়েরিটা পড়েছে। সেখানে হিয়া লিখেছিল, ছোটবেলায় যখন সে কাঁদত তখন তার বাবা আকাশের নীল তারাটা দেখিয়ে তার কান্না থামাত। সেই ছোটবেলা থেকে ওই নীল তারাটাকে নিজের বলে দাবি করে হিয়া। ময়মনসিংহে নিজের ঘরটা তাই তো এত নীল তারা দিয়ে সাজিয়েছে সে। রাতের অন্ধকারে এই তারাগুলোই তার কান্না থামাত। হিয়া ছাদ থেকে নামছিল। নামার সময় সারিতে পেঁচিয়ে পড়ে গিয়ে ভীষণভাবে পায়ে ব্যথা পেল। হাঁটতে গেলেই ব্যথা হচ্ছে পায়ে। নিজের উপরেই এখন রাগ লাগছে। কোনোভাবে নিজের রুমে যেতে পারলেই হল। কিন্তু হঠাৎ নিজেকে শূন্যে আবিষ্কার করতেই দেখল শুভ্র তাকে কোলে তুলে নিয়েছে। হিয়া চোখ বড় বড় করে শুভ্রের দিকে তাকাল। শুভ্র রাগী গলায় বলল, লাফালাফি একটু কম করতে পারো না? হিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। শুভ্র কখন এলো? হিয়া বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল যখন শুভ্র তাকে কোলে করে নিজের রুমে ঢুকল। হিয়া চোখ পিট পিট করে শুভ্রের দিকে দুইবার তাকাল। তারপর ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলতে বলতে শুভ্র হিয়াকে নিয়ে বিছানায় বসিয়ে দিল। হিয়া হা করে তাকিয়ে আছে। এইটা কি স্বপ্ন? এই বনমানুষ তাকে নিজের ঘরে এনেছে, তাও আবার নিজের বিছানায় এনে বসিয়েছে। হিয়া ব্যথায় কাতরাচ্ছে। পাটা কি ভেঙে গেল নাকি? কয়েকবার আর্তনাদ করতেই শুভ্র এগিয়ে এসে হিয়ার পায়ে স্পর্শ করল। হিয়া পা সরিয়ে ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, কি করছেন? পায়ে হাত দিচ্ছেন কেন? শুভ্র ভ্রু কুঁচকে বলল, স্টুপিডের মতন কথা বলবে না। দেখি পা এই দিকে আনো। হিয়া রাগী গলায় বলল, না। শুভ্র বিরক্ত হয়ে নিজেই এগিয়ে এসে হিয়ার পা থেকে শাড়িটা হালকা উপরে তুলতেই হিয়া ভীষণ অপ্রস্তুত হয়ে গেল। হিয়া সঙ্গে সঙ্গে শাড়ি নামিয়ে বলল, আমি আপনাকে দেখাবো না। আপনি কোনো মহিলা ডাক্তারকে ডাকুন। শুভ্র ভীষণ রেগে গিয়ে বলল, শাট আপ। একটাও কথা যদি আর বলেছ। শুভ্র হাত বাড়িয়ে হিয়ার পা মচকে গেছে কিনা দেখছে। হিয়া শাড়ির আঁচলটা শক্ত করে ধরে নাক মুখ কুঁচকে আছে। পায়ে তার ভীষণ সুরসুরি, কিন্তু এই লজ্জার কথা এই বনমানুষটাকে বলবেই বা কি করে? লোকটা কিছুই বুঝে না। হিয়া কিছুক্ষণ পর হঠাৎ ব্যথাটা আর অনুভব করছে না। শুধু পা নাড়াতেই রগে ব্যথা হচ্ছে। হিয়া আস্তে করে শাড়ি দিয়ে নিজের পা ঢেকে ফেলল। শুভ্র কঠিন দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে বলল, চুপচাপ এইখানে বসে থাকো, আমি আসছি। বলেই শুভ্র বেরিয়ে গেল। হিয়া বসে আছে, শুভ্রের ঘরটা দেখছে। দেওয়ালগুলো একদম সাদা। শুধু একটা দেওয়াল ধূসর রঙের, আর পর্দাগুলো হালকা নীল রঙের। খুব গুছানো একটা ঘর। মেয়ে হয়েও তো সে নিজের ঘর এমন সুন্দর করে গুছিয়ে রাখে না। হঠাৎ কেন জানি তার এই ঘরে থাকতে ইচ্ছে করছে। ঘর সাজানো হিয়ার তেমন পছন্দ হয়নি, কিছু ওয়ালম্যাট থাকলে ভালো হতো। কিন্তু তাও শুভ্রের সাথে থাকতে ইচ্ছে করছে। অদৃশ্য হওয়ার ক্ষমতা থাকলে সে এই ঘরে থেকে দেখত লোকটা সারাদিন এই ঘরে কি করে। শুভ্র কিছুক্ষণ পর আইসকিউব নিয়ে ঘরে ঢুকল। তারপর হিয়ার পাশে বসে হিয়ার পা নিজের কোলে নিতেই হিয়া বেশ চমকাল। শুভ্র খুব যত্ন করে লাল হয়ে যাওয়া জায়গায় বরফ দিচ্ছে।
ছোটবেলা থেকে একটু পড়ে গেলেই হিয়ার ফর্সা গায়ে সেটা রক্তিম বর্ণ ধারণ করত। শুভ্র একবার হিয়ার দিকে তাকিয়ে ব্যথা কমেছে কিনা জানতে চাইল। হিয়া বলল ব্যথা কমেনি, কিন্তু ব্যথাটা অল্প আছে। মিথ্যে বলেছে কেন সে জানে না। হয়তো শুভ্রের তার প্রতি এই যত্ন তার ভালো লাগছে। শুভ্র আবারও জিজ্ঞেস করল, একটুও ব্যথা কমেনি? শুভ্রের ধারণা অনুযায়ী ব্যথাটা কমে যাওয়ার কথা। হিয়া নাসূচক মাথা নাড়ল। তারপর ব্যথাতুর মুখভঙ্গি করল। শুভ্র কয়েকবার পলক ফেলতেই রবিউল সাহেব আর সাহারা খাতুন ঘরে ঢুকলেন। দুজনেই হিয়াকে শুভ্রের ঘরে দেখে চমকালেন। হিয়ার তাদের চেহারার সে চমক দেখতে পাচ্ছে। সাহারা খাতুন অবাক ভঙ্গিতে বললেন, ওর পায়ে কি হয়েছে? শুভ্র বরফের বাটিটা একপাশে রাখতে রাখতে বলল, সিঁড়িতে পড়ে গেছে। রবিউল সাহেবের সেই দিকে কোনো চিন্তা নেই, তিনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, হিয়া এই ঘরে কি করে এলো? এই প্রশ্নে হিয়া বেশ অপ্রস্তুত হয়ে গেল। নিজের রুমে চলে যাওয়া উচিত ছিল। শুভ্র নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আমি এনেছি। কেন, তোমার কোনো সমস্যা? শুভ্রের এমন প্রশ্নে রবিউল সাহেব রেগে গিয়ে বললেন, সামনে ওর বিয়ে আর তুমি ওকে কেন তোমার ঘরে এনেছ? এই রহিমা। বিয়ের প্রসঙ্গটা শুধু শুভ্রকে রাগাতে বলেছেন তিনি। ইশারায় হিয়াকে বুঝো দিলেন। খালা রীতিমতো ছুটে আসতেই রবিউল সাহেব বললেন, হিয়াকে ধরে নিজের রুমে দিয়ে আয়। আর কিছু বলার আগেই শুভ্র কঠিন গলায় বলল, হিয়া কোথাও যাবে না। শুভ্রের মুখে নিজের নাম শুনে হিয়া ভীষণ অবাক হল। কিন্তু ছেলের এমন উক্তিতে রবিউল সাহেব বললেন, হিয়াকে তোমার ঘরে রাখার অনুমতি আমি কখনোই দিব না। শুভ্র একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, তোমার কাছে অনুমতি চেয়েছে কে? সাহারা খাতুন কঠিন গলায় তার স্বামীকে বললেন, বুড়ো হয়েছ, কিন্তু বুদ্ধি জ্ঞান সব কি দিন দিন হারাচ্ছ? চুপচাপ নিজের ঘরে এসো। হিয়া এখন থেকে এই ঘরেই থাকবে। বলেই রবিউল সাহেবকে টেনে ঘর থেকে বের করে আনলেন। তারপর বেরিয়ে এসে আরও বললেন, এই বিয়ের চ্যাপ্টার বাদ। এই নিয়ে যদি আর কোনো বাড়াবাড়ি তুমি করেছ, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি আর তোমার বোন থেকো। সাহারা খাতুনের এমন রূপ রবিউল সাহেব এর আগে দেখেনি। হিয়া শেষের কথাটা শুনেই লাফিয়ে খাট থেকে নেমে পড়ল। লাফাতে গিয়ে পায়ে একটু ব্যথা অনুভব হল। অঝায় শাশুড়িটা বলে কি? হিয়া শুভ্রের ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার সামনে আসতেই শুভ্র দরজা লাগিয়ে দিয়ে কড়া চোখে হিয়ার দিকে তাকাল। হিয়া ভয়ার্ত গলায় বলল, আমার পা ঠিক আছে। আমি হেঁটে হেঁটে নিজের রুমে যেতে পারব। আমার প্রতি এত সহমর্মিতা দেখানোর জন্যে আপনাকে ধন্যবাদ। শেষের কথাটা শুনে শুভ্র ভ্রু কুঁচকে ফেলল, তারপর বলল, চুপচাপ গিয়ে বিছানায় বসো। একদম দরজা খোলার চেষ্টা করবে না। মানে? কি আশ্চর্য! আমাকে যেতে দিন। বলেই এগিয়ে এসে দরজা খোলার চেষ্টা করল। শুভ্র এক হাত পকেটে ভরে অন্য হাতে দরজার লক ধরে আছে। হিয়া নিজের সর্বশক্তি দিয়েও পারছে না। এতক্ষণ এই ঘরে থাকার ইচ্ছে হলেই শাশুড়ির শেষ বাক্যটি কানে আসতেই সে ইচ্ছে কর্পূরের মতন উড়ে গেছে। শুভ্র স্থির দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে আছে। পায়ে ব্যথা নিয়েও কিভাবে দরজা খোলার জন্য এই মেয়ে লাফাচ্ছে। শুভ্র তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, তুমি নিজে গিয়ে বিছানায় বসবে নাকি আমায় নিয়ে যেতে হবে? তোমার পায়ের ব্যথা কি উড়ে গেছে? আমি এই ঘরে থাকব না, রেগে বলল হিয়া। শুভ্র দরজার লক থেকে হাত সরিয়ে শার্টের হাতা ভাঁজ করে বলল, আমাকে বলছো কেন? সাহস থাকে তো আমার মাকে গিয়ে বলো। শুভ্র লক থেকে হাত সরিয়ে নিয়েছে। চোখ পড়তেই হিয়া দরজা খুলে পালাবে তার আগেই শুভ্র হিয়াকে কোলে তুলে নিল। হিয়া পরাজয় মেনে নিল, কারণ তার পায়ে এবার সত্যিই ব্যথা হচ্ছে। শুভ্র হিয়াকে বিছানায় বসিয়ে দিয়ে বলল,
এবার তো তুলে এনেছি, এইখান থেকে নামবে তো পরের বার বেঁধে রাখব। আপনি তো আমাকে আপনার রুমে এলেই গেট আউট করতেন, এখন আবার আপনি আমাকে যেতে দিচ্ছেন না কেন? বিস্ময় নিয়ে বলল হিয়া। শুভ্র উত্তরে কিছু বলল না। হিয়া গভীর চিন্তায় পড়ে গেল। শুভ্র কি তাহলে নিজে থেকে চাইছে সে তার কাছে থাকুক? এই বনমানুষটা এমন কিছু চাইতে পারে বলে তো মনে হচ্ছে না। একটু বাজিয়ে দেখলে কেমন হয়? হিয়ার এইবার রবিউল সাহেবের ইশারা আন্দাজ করতে পারছে। হিয়া একটু সাহস জুগিয়ে বলল, দেখুন কিছুদিন পর আমার বিয়ে, আপনি এইভাবে আমাকে আপনার ঘরে রাখতে পারেন না। আর এমনিতেও আপনি আমাকে জোর করতে পারেন না। হিয়ার এমন উক্তিতে শুভ্র কঠিন দৃষ্টিতে তাকিয়ে হিয়ার দিকে এগিয়ে এসে বলল, বিয়ে তোমার? ভেরি গুড, স্টে ইন ইউর ড্রিমস। হিয়া ভ্রু কুঁচকে বলল, মানে কি বলতে চান আপনি? শুভ্র পকেটে হাত ভরে শান্ত দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, হু ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ? হিয়া দুইবার পলক ফেলল, এইটা আবার কেমন প্রশ্ন? এই লোকটা কি নিজের নাম ভুলে গেছে? হিয়া ভ্রু কুঁচকে বলল, শুভ্রনীল আহমেদ। অনেকটা খাপছাড়া ভাবেই বলল হিয়া। নো, অ্যাম ইউর হাসব্যান্ড, গম্ভীর গলায় বলল শুভ্র। চোখে মুখেই শুভ্রের কথাটার গাম্ভীর্য টের পাচ্ছে হিয়া। হিয়া এক মুহূর্তের জন্যে থমকে গেল। শীতল শিহরণ বয়ে গেল হিয়ার মাঝে। হিয়া জড়ানো গলায় বলল, আচ্ছা, আমার তো মনেই ছিল না। অবশ্য মনে থাকার মতো কিছু আপনি করেছেন বলে মনে হয় না। হিয়া নিজে নিজেই বিড় করছিল। শুভ্র সবটা শুনে পকেট থেকে হাত বের করে হিয়ার দুপাশে রেখে ঝুঁকে আসতেই হিয়া হকচকিয়ে উঠে বলল, কি করছেন আপনি? শুভ্র শীতল দৃষ্টিতে কিছুক্ষণ হিয়ার দিকে তাকিয়ে রইল, যে দৃষ্টি হিয়াকে অনায়াসে কাবু করে ফেলে। ছটটফট হিয়া তখন শান্ত হয়ে সেই দৃষ্টিতে হারিয়ে গেল। হিয়ার আঁচলে মুষ্টিবদ্ধ হাত দুটো নিজের হাতের ভাঁজে আটকে পরক্ষণেই হিয়ার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। তারপর গভীরভাবে কিস করল। শুভ্রের হঠাৎ এমন আচরণে হিয়া পরক্ষণেই চোখ বন্ধ করে ফেলল। প্রতি মুহূর্তে হৃদকম্পন যেন কয়েকগুণ বেড়ে যাচ্ছে। শুভ্রকে সরিয়ে দেওয়ার কোনো উপায়ও তার কাছে নেই। কিছুক্ষণ পর শুভ্র সরে আসতেই হিয়া মাথা নিচু করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। লজ্জায় গাল দুটোয় রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। শুভ্র এক হাত দিয়ে হিয়ার চিবুক ছুঁয়ে মুখটা উপরে তুলেতেই হিয়া চোখ বন্ধ করে ফেলল। শুভ্র তার প্রিয়দর্শিনীর লজ্জায় ভরা মুখটার দিকে তাকিয়ে আরেকটু কাছে এসে বলল, এরপর থেকে মনে রাখবে, শুভ্রনীল আহমেদ তোমার হাসব্যান্ড। কথাটা শুনতাই হিয়ার শরীর শিউরে উঠল। চলবে।